ভেবেছিলাম সাম্প্রতিক ঘটনা সম্পর্কে, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক বা অর্থনৈতিক হোক, এই সমস্ত ঘটনাবলী সম্পর্কে আমার বাজে কথা ছেঁড়া বার্তার জগতে আমি কোনো কথা বলবো না, এটাই সিদ্ধান্ত ছিল। কিন্তু কিছু কথা তো না বললে চলে না, কিছু কথা বলার দায়বদ্ধতা বর্তেই যায়। সেই কারণে আজকে বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ নিয়ে উপস্থিত হলাম। আমি নিয়মিত এই জগৎ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আপ্যায়ন জানাই, এবং সেটা নিয়মিত, সপ্তাহে 2 বার। কখনো নানা কথাবার্তা নিয়ে আসি, কখনো একটি কাহিনী নিয়ে আসি। কিন্তু আজ একদম সাম্প্রতিক বিষয় নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে আমাকে, কেননা কয়েকজন তার জন্য আমাকে পীড়াপিড়িও করছেন। কোন বিষয়ে কথা বলবো? সেটি না রাজনৈতিক, না সামাজিক, না অর্থনৈতিক। আবার তারা কেউ নয় তাও নয়, তাদের সঙ্গেও বিষয়টি যুক্ত। আমি কথা বলবো আজকে প্রাক্তন উচ্চ ন্যায়ালয় বা উচ্চ ন্যায়ালয়ের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে। আপনারা বিভিন্ন খবরে, নানা রকম সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পোর্টালের খবরে নানা রকম প্রচার বা অপপ্রচার দেখছেন, শুনছেন। তারা কেউ রাজনৈতিকভাবে বায়াসড, পক্ষপাতদুষ্ট, কেউ কেউ নয়। কে হ্যাঁ, কে নয় আমি বলতে পারছি না। কিন্তু যেহেতু আমি কোনো রাজনৈতিক দলে পড়ি না, আমার সক্রিয় কোনো রাজনৈতিক দলের সাথে ভূমিকা নেই, বা মনে মনেও কোনো দলকে আমি স্থায়ীভাবে সমর্থন করি না। একজন নাগরিক হিসেবে আমার কিছু কথাবার্তা জমে যায়, বলবার জন্য দায়বদ্ধতা জমে যায়। তাই আজকে হঠাৎ বাজে কথা ছেঁড়া বার্তার জগতে আমার আসা। নমস্কার, আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়। বাজে কথা ছেঁড়া বার্তার জগতে আপনাদেরকে জানাই আরেকবার সুস্বাগতম। আমি জানি যে আমার এই কথাবার্তা অনেকের পছন্দ হতে পারে বা নাও হতে পারে। পছন্দ হোক বা না হোক, আমার নিন্দামন্দ হোক, আমি তাই চাই। নিন্দায় আমার জয়মাল্য গলায় আসে, আমি স্তুতিতে খুব বেশি আকৃষ্ট নই। ফলে আমার এই চ্যানেলটিকে এবং আমার এই বাজে কথা ছেঁড়া বার্তাগুলো আপনারা যদি শেয়ার করে ছড়িয়ে দেন, তত বেশি নিন্দা আমি অবশ্যই পেয়ে যাই, আর সেটাই আমার অলংকার। স্তুতি আমার অলংকার নয়, স্তুতি নিয়ে আমি খুব বেশি মাথা ব্যথা করি না। আপনারা শুনছেন বিগত দিন 3-4 ধরে যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনি অবসর গ্রহণ করছেন, স্বেচ্ছা অবসর। অর্থাৎ বিচারক হিসেবে পদত্যাগ করে তিনি চলে আসছেন রাজনৈতিক জগতে। আপনারা জানতে পারছেন না কোন রাজনৈতিক জগতে, জানতে পারছিলেন না, আমিও জানতে পারছিলাম না। কিন্তু আজ খুব স্পষ্ট হয়েছে যে তিনি কোন রাজনৈতিক দলে প্রবেশ করছেন।
আমরা জানতে পেরেছি তিনি গতকাল বা গত মঙ্গলবার অর্থাৎ 5 তারিখে তিনি আদালত থেকে অবসর গ্রহণ করলেন। প্রধান বিচারপতিকে তিনি সংবাদটি জানালেন এবং রাষ্ট্রপতিকে তিনি সংবাদটি জানালেন। দীর্ঘ 6 বছর এই কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজ করে, সততার সঙ্গে কাজ করে তিনি স্বেচ্ছা অবসর নিলেন। তার এই অবসর নেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, ছিল, যার ওপর দাঁড়িয়ে তিনি এই সিদ্ধান্ত নিলেন। তার আরও 5 মাস পরে তার স্বাভাবিক পদ্ধতিতে অবসর নেওয়ার কথা। এতে তার আর্থিক কিছু ক্ষতি হলো সন্দেহ নেই। 5 মাসের বেতন তিনি আর পাবেন না, সুতরাং কিছু আর্থিক ক্ষতি বটেই। তবে তিনি নিশ্চয়ই আরও বেশি কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়েই অবসর গ্রহণ করলেন, পদত্যাগ করলেন এবং রাজনীতির জগতে এলেন। রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নেই, রাজনীতি সম্পর্কে তার কোনো জ্ঞান আছে বলে এরকম কোনো প্রমাণ নেই। কোনো রাজনৈতিক পরিবারের তিনি লোক, তার পূর্বপুরুষ, পিতা বা পিতামহ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, এমনও কোনো সংবাদ পাওয়া যায় না। হয়তো তিনি তাদের বংশে প্রথম রাজনীতিক হচ্ছেন, আর এমন সময় তিনি রাজনীতিক হচ্ছেন যে সালটি 2024। পঙ্কিল রাজনৈতিক এক পরিবেশের মধ্যে তিনি রাজনীতিতে এলেন। ফলে তাকে নিয়ে প্রচুর প্রভূত নিন্দাবন্ধ চলছে। যতদিন তিনি বিচারপতি হিসেবে ছিলেন ততদিন তার সম্বন্ধে যে নিন্দাবন্ধ হয়েছে তা আমরা সাধারণ মানুষ ফুৎকারে উড়িয়ে দিয়েছি। কেননা বিচার ব্যবস্থার প্রতি, আমাদের গণতন্ত্রের 3য় স্তম্ভের প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে। তাই আমরা বিচারপতিকে একেবারে নিরপেক্ষ মনে করি। যেমন আমরা ন্যায়ালয়ে দেখতে পাই একটি মূর্তি বসানো থাকে, তার চোখে একটি পট্টি বেঁধে দেওয়া, অর্থাৎ তিনি কিছু দেখতে পাচ্ছেন না। যা বিচার হচ্ছে, যা রায় ঘোষণা হচ্ছে তা না দেখে হচ্ছে। কার বিরুদ্ধে, কার সপক্ষে, ওই মূর্তি দেখতে পাচ্ছে না। ঠিক সেইভাবেই আমরা বিচার সভাকে, আমরা ন্যায়ালয়কে, আমরা কোর্টকে, আদালতকে দেখে এসেছি। এবং যারা সেই বিচার করেন, বিচারপতি, ম্যাজিস্ট্রেট, জাজ বা বিচারপতি, তাদেরকে আমরা বিভিন্ন সম্ভাষণে সম্ভাষিত করি। মাই লর্ড বলা হয়, ইওর লর্ডশিপ বলা হয়, মহামান্য আদালত বলা হয়। এ কিছুই তাদেরকে ব্যক্তিকে বলা হয় না। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যতবার লর্ডশিপ শুনেছেন, মাননীয় আদালত শুনেছেন, কিছুই তার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এগুলো সমস্ত বলা হয় ওই চেয়ারটিকে। আজ তিনি ছেড়ে এসেছেন, আর তাকে কেউ ইওর লর্ডশিপ বলবে না, কেউ তাকে মহামান্য বিচারপতি বলবেন না। তিনি এখন একজন সাধারণ নাগরিক, এবং সাধারণ নাগরিক হিসেবেই তিনি একটি রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন, যে দলটির নাম ভারতীয় জনতা পার্টি। যে রাজনৈতিক দলটি আমাদের দেশে, ভারতবর্ষে কেন্দ্রে দেশ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। প্রশ্ন হল, তার বিরুদ্ধে কি কি অভিযোগ মানুষ করেছে? মানুষ নয়,
রাজনৈতিক দল করেছে। কোন রাজনৈতিক দল করেছে? যে রাজনৈতিক দল তার দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে রাজনৈতিক দল তার রায়ে সবচেয়ে আহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কোনো সন্দেহ নেই সে দলটি আমাদের পশ্চিমবঙ্গের পরিচালনাকারী যে রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তার যে সদস্যরা, তার যে বিধায়করা, তার যে সাংসদরা, তার যে মন্ত্রীরা ইত্যাদি প্রভৃতি মানুষ তার নিন্দাবন্ধ করেছে। কেননা এই বিচারপতি আমাদের রাজ্যের যে গভীর এবং সুদূর দুর্নীতি হয়েছে এবং এখানে যে চৌর্যবৃত্তি চলেছে, এখানে যে অন্যায় অবিচার হয়েছে, এখানে যে হিংসা হয়েছে, হত্যা হয়েছে, এখানে যে নারীর সম্মান লুণ্ঠিত হয়েছে ইত্যাদি বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। কি হয়েছে, কি হয়নি, কি সত্য, কি অসত্য আমরা সাধারণ মানুষ জানতে পারছি তখন যখন বিচার সভা ঘোষণা করে দিচ্ছেন। তাই আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিচালনাকারী যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার বিভিন্ন নেতা নেত্রীরা, তথাকথিত নেতা নেত্রীরা তাকে নানা দোষে দুষ্ট করেছেন, নানা নিন্দা মন্দ করেছেন, নানা কথা বলেছেন। কি কি কথা বলেছেন? প্রথম তারা বলেছেন যে এই বিচারক অভিজিৎ গাঙ্গুলি, বা শুধু অভিজিৎ গাঙ্গুলি নন, হাইকোর্টের আরও সিঙ্গেল বেঞ্চের আরও বিচারপতি, নাম বললে বলা যায় মাননীয় রাজাশেখর মান্থা, মাননীয়া শ্রীমতী অমৃতা সিংহ এবং আরও কয়েকজন, সবার নাম বলার দরকার নেই, তাদের সবার সম্পর্কেই নিন্দাবন্ধ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, তথাকথিত নেতা নেত্রীরা করেছেন। আমরা শুনেছি, সত্য মিথ্যা আমরা বুঝিনি, জানি না। এই একটি বদনাম তার নামে দেওয়া হয়েছে যে তিনি প্রথম বলা হয়েছে তিনি বামপন্থী বিচারক, অর্থাৎ তিনি একজন বামপন্থী মানুষ। যেহেতু এই দুর্নীতি, অন্যায়, অবিচারের জন্য ন্যায় প্রার্থীদের হয়ে যিনি হাইকোর্টে যুদ্ধ করছেন, যে আইনজীবী, তিনি যেহেতু বামপন্থী এবং বামপন্থীর একজন বিখ্যাত নেতা এবং আইনজীবীও, যেহেতু তিনি আইনজীবী এবং এই অভিজিৎ গাঙ্গুলির রায় তাঁরই সপক্ষে যাচ্ছিল এবং অভিজিৎ গাঙ্গুলি বলেও ফেলেছেন, বলা কোনো অন্যায় নিশ্চয়ই নয়, বলে ফেলেছেন বা বলেছেন যে আমি এই ভদ্রলোকের পায়ের কাছে বসে আইন শিখেছি, আইনজীবী কীভাবে হতে হয় শিখেছি। কেননা তিনি খুব বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি আমার থেকেও বয়সে বড়, আর অভিজিৎ বাবুর থেকেও বটেই। অভিজিৎ বাবু বিগত 6 বছর এই বিচারপতির আসনে ছিলেন, তার আগে তিনি ছিলেন আইনজীবী, হাইকোর্টেরই আইনজীবী। এই অপবাদ তাকে দেওয়া হয়েছে বারবার যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সমস্ত রায় দিচ্ছেন বাম চিন্তা থেকে, বাম ফ্রন্টের স্বার্থে, বাম ফ্রন্টের সমর্থনে। এমনকি তাকে কমরেড বলেও দাগিয়ে দেওয়া হয়েছিল। আমরা বুঝতে পারছিলাম যে এই সমস্ত মিথ্যে অভিযোগ, মিথ্যে অপবাদ। কেননা আমরা বিচার সভাকে, বিচারশালাকে, কোনো কোর্টকে, আদালতকে আমরা এমনটা মনে করি না। যদিও 2024-এ কি মনে করি
আর কি মনে করা উচিত তার পার্থক্য করা খুব মুশকিল, কারণ আজ সব গণ্ডগোল, চারিদিক গণ্ডগোল। সেই গণ্ডগোল থেকে বিচার সভা কতটা নির্মল এ নিয়ে প্রশ্ন উঠে আছে। যাই হোক, তার নামে অপবাদ দেওয়া হয়েছিল। তিনি বামপন্থী এবং বামপন্থার স্বার্থে তিনি বিচার করেন, রায় দেন। আমরা দেখতে পেয়েছি আজ যে তাদের এই অভিযোগ, এই অপবাদ সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। কেননা তিনি যে বিচারপতির পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হলেন তা বামপন্থা নয়। তিনি বইমেলায় বামপন্থী বইয়ের স্টলে গিয়েছেন, সেটা দেখেও অনেকে মনে করেছে তিনি বামপন্থী, কিন্তু আজ প্রমাণিত যে তিনি বামপন্থী নন। এবং তাকে প্রশ্ন যখন করা হয়েছে তখন তিনি বলেছেন যে বামপন্থী হিসেবে আমার কথা ভাবা সম্পূর্ণ অমূলক, আমি বামপন্থী নই, আমি বামপন্থীর বিরুদ্ধ। কারণ বামপন্থী ধর্ম মানে না, ঈশ্বর মানে না, ইত্যাদি। আমি সম্পূর্ণরূপে ঈশ্বর মানি, ধর্ম মানি, ওপরওয়ালা মানি, ফলে বামপন্থার সাথে আমার কোনো সম্পর্ক নেই, উনি ঘোষণা করেছেন। তাহলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যে অপবাদ দিচ্ছিলেন তাদের নিছকই অপবাদ, মিথ্যে, ভুল, ভিত্তিহীন, সেটা প্রমাণিত। কেউ একবার বলেনি যে ভারতীয় জনতা পার্টির স্বার্থে উনি এই সিদ্ধান্ত দিচ্ছেন, রায় দিচ্ছেন, কেউ বলেনি। সত্যের অপলাপ। আবার আজ যখন তিনি পদত্যাগ করেছেন, আজ যখন তিনি রাজনীতিতে যোগদান করেছেন, আজ যখন তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, এখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলে বেড়াচ্ছে তার সমস্ত রায়গুলো ভারতীয় জনতা পার্টির স্বার্থে হয়েছে, বিজেপির স্বার্থে হয়েছে। অর্থাৎ তাদের সমস্ত কথাগুলো কিছুই নয়, বায়বীয়, কোনো ভিত্তি তার নেই। আমরা জানি যারা ক্ষতিগ্রস্ত হয় তারা এমন নানা কথা বলে থাকে, সত্যের অপলাপ করে থাকে। সুতরাং এটা বিশেষ কিছু ব্যাপার নয়। রাজনীতিতে এরকম বলা বলি চলে, কেউ কিছু মনে করে না। আমরা এমনটা শুনেছি, এমনটা যে শুনেছি তার সম্পর্কে তার কারণ কে? তার কারণ কি শুধু রায় ঘোষণা? শুধু রায় ঘোষণা নয়। রাজাশেখর মান থেকে বামপন্থী বলা হয়নি, বা অমৃতা সিংহকে বা বিশ্বজিৎ বসুকে, কাউকেই এমনটা বলা হয়নি। তাকেই বলা হয়েছে। তার কারণ তিনি নিজে। তার নানা রকম কথা, তার নানা রকম বিবৃতি এমনটি বারবার প্রমাণ করেছে। তাই তাকেই সকলে মিলে তীরবিদ্ধ করতে চেয়েছে। আর আজ তিনি তো বিচারপতি নন, প্রাক্তন বিচারপতি, একজন রাজনৈতিক কর্মী হবেন তিনি আগামীকাল 7 তারিখে। দুঃখিত। সুতরাং আজকে তার সম্পর্কে আরও উলঙ্গভাবে কথা বলা যেতেই পারে, যদিও অনেক আগে থেকেই উলঙ্গ কথা বলা চলছিল। আমরা কেউ সমর্থন করিনি, কিন্তু সত্য মিথ্যা কেউ আমরা জানতাম না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বারবার এই নামটি উঠে আসছে। বলা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি এই রায় ঘোষণা করছেন, অভিজিৎ গাঙ্গুলি ওই রায় ঘোষণা করছেন, অভিজিৎ গাঙ্গুলি সেই রায় ঘোষণা করছেন, অভিজিৎ গাঙ্গুলি পক্ষপাত দুষ্ট, ইত্যাদি প্রভৃতি। আমাদের দেশে এরকম নাম করে কথা বলার একটা অদ্ভুত অশিক্ষিত চল আছে। বলা হয় মোদী সরকার, বলা হয় মমতা সরকার। একদম ভুল, অশিক্ষিত মন্তব্য।
মোদী সরকার বলে কিছু নেই। ভারতীয় বিজেপি, ভারতীয় জনতা পার্টি একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের মধ্যে হয়তো নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী ভারতবর্ষের, কিন্তু তিনি বিজেপি নন। এটা ভুল কনসেপ্ট। তাদের মধ্যে গণতন্ত্র আছে, দলের মধ্যে গণতন্ত্র আছে, দায়িত্ব বন্টিত আছে, তারা সিদ্ধান্তটা মিলেমিশে নেন। তৃণমূল কংগ্রেসও তাই। এটাও মমতা সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতানেত্রী মিলিত। যদিও নিন্দুকেরা বলে থাকে এখানে একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, আমরা সত্য মিথ্যা জানি না। তো সুতরাং এই যে বারবার করে মোদিজির সরকার, মমতার সরকার যেমন বলা হয়, খুব অশিক্ষিত কথাবার্তা, ঠিক তেমনি বিচারক অভিজিৎ গাঙ্গুলিকে অভিযুক্ত করা হচ্ছে নাম ধরে। যখন তিনি ন্যায়ালয়ে থাকেন, আদালতে থাকেন, 17 নম্বর ঘরে থাকেন, তখন তিনি অভিজিৎ গাঙ্গুলি নন। তখন তিনি উচ্চতর ন্যায়ালয়ের অনেকগুলি চোখ আছে, তার একটি চোখ, তার নাম নেই, তার নম্বর আছে। কিন্তু নাম ধরে ধরে ডাকা একটা অসভ্যতা আমাদের দেশে চলেছে, রাজনৈতিক অসভ্যতা বা নোংরামি, ভাষার একেবারে কদর্য ব্যবহার। অভিজিৎ গাঙ্গুলি কোনো রায় নেননি, কোনো রায় দেননি। রায় দিয়েছে উচ্চতর ন্যায়ালয়, কলকাতা হাইকোর্ট। আজ তিনি যেই নেমে এসেছেন চেয়ার থেকে, আর তার কোনো রায়ের অর্থ নেই। কোন রায় তিনি দিয়েছেন এসব কেউ প্রশ্ন আর করবে না, কারণ তিনি আর ওই চেয়ারটিতে নেই। কেউ তাকে লর্ডশিপ বলবে না, লর্ডশিপ বলা হতো ওই চেয়ারটিকে। এখন যিনি ওই 17 নম্বর ঘরে ওই চেয়ারে এসে বসবেন, তিনি অমলবাবু, কমলবাবু, বিমলবাবু বা ইন্দ্রজিৎ বাবু যেই হন, তাকে বলা হবে লর্ডশিপ, আর অভিজিৎ বাবুকে নয়। ফলে নামের কোনো গুরুত্ব এখানে নেই, একেবারে মিথ্যে। কিন্তু এই প্রথা আমার দেশে চালু আছে। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যে এই প্রথা চালু, এই দুর্নাম, তার নামে যে অপলাপ, সত্যের অপলাপ করা হয়েছে, তাকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং আজও করা হচ্ছে, আমি উল্লেখ করেছি তার কারণ অনেকটা অভিজিৎ বাবু। সেই প্রশ্নে পরে আসছে। অভিজিৎ বাবুকে যদি ভাইভাইসেকশন করতে হয়, তাকে যদি ছেঁড়া কাটা করতে হয়, তার আগেই মানুষটা একবার দেখতে হয়। একজন বিচারক মিস্টার এ, তার দুটি অস্তিত্ব, একটি নয়। যখন তিনি গিয়ে আদালতে পৌঁছন এবং তার আসনটিতে বসেন, তখন তার নাম নেই, নম্বর আছে। তখন তিনি ব্যক্তিগতভাবে কেমন, কোনো প্রশ্ন নেই। তিনি একজন নিরপেক্ষ, আইনের সপক্ষে একজন মানুষ, সংবিধানের সপক্ষে একজন মানুষ, আইপিসি সিআরপিসির সপক্ষে একজন মানুষ। কিন্তু যেই তিনি নেমে আসবেন চেয়ার থেকে, অমনি তিনি আর বিচারপতি নন। বাড়িতে তার স্ত্রী আছেন, সন্তানাদি আছে, তাদের কাছে তিনি বাবা বা হাজব্যান্ড, সাধারণ নাগরিক। আমরা এই সাধারণ নাগরিক অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে একটু জানবার চেষ্টা করি, বেশি কিছু নয়। মানুষটি কেমন, যেভাবে তাকে আমরা হাইকোর্টে দেখেছি, প্রচণ্ড প্রতিবাদী, প্রচণ্ড দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানুষ, এবং কখনো তিনি কম্প্রোমাইজ করেননি অন্যায়ের সাথে, কখনো তিনি কোনো সুযোগ সন্ধান করেননি, কখনো কোনো প্রলোভনে কান পাতেননি। কিন্তু ঘরে এসে তিনি কি তেমনটি? সম্ভবত নয়। নিশ্চয়ই তার সন্তান তাকে বিচারপতি বাবা বলে ডাকে না,
তাকে এমনি পাপা বলে ডাকে বা বাবা বলে ডাকে। এইখানে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি একজন সঠিক নাগরিক, সচেতন নাগরিক এবং সুনাগরিক। কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। তিনি যে বেতন পান, অর্থাৎ সৎ পথে উপার্জিত তার যে মাসিক অর্থ বেতন তিনি যা পান, তার একটি বড় অংশ তিনি সামাজিক সহায়তা কাজে ব্যয় করেন, চিরকাল করে এসেছেন, এবং সেই জন্য তিনি কখনো কোনো প্রচার করেননি, কেউ জানতে পারেনি। কোনো সংবাদপত্রে তার এই চরিত্রটি বিজ্ঞাপিত হয়নি, কেউ জানতো না। আজ জানা যাচ্ছে যে ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলি একজন যথার্থ, সঠিক, ন্যায়নিষ্ঠ, সদয় মানুষ। তার দায়বদ্ধতা সম্পর্কে তিনি সচেতন। ফলে এই মানুষটি উচ্চ ন্যায়ালয়ে বসে যখন রায় দিয়েছেন, তখন আমরা বুঝতে পারছি তার এই রায় একদম নিরপেক্ষ, সৎ এবং যথার্থ, নিশ্চিত রূপে। কারণ ব্যক্তি মানুষটি এইরকম। এই ভদ্রলোক সম্পর্কে যে এত দুর্নাম হয়েছে, তার কারণ কি? আমরা আসি অভিজিৎ গাঙ্গুলির বিষয়ে একটু ছেঁড়াকাটা করতে। দেখুন, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা, আইনজীবী, তিনি বিভিন্ন কুৎসিত অঙ্গভঙ্গি করে বলেছেন যে অভিজিৎ গাঙ্গুলি একজন হাইকোর্টের বিচারপতি, কিন্তু তিনি ইংরেজি ভাষা বলতে পারেন না, তিনি স্ট্যামার করেন, তোতলান। 2, কদর্য মুখভঙ্গি করে তিনি বলেছেন যে অভিজিৎ গাঙ্গুলি ভালো বক্তাও নয়, তিনি বক্তব্য রাখতে পারেন না মাতৃভাষাতেও। কিন্তু রাজনীতিতে যেতে গেলে বক্তব্য বলতে শিখতে হয়, তার প্রশিক্ষণ নিতে হয়। সে ক্ষমতা অভিজিৎ গাঙ্গুলির নেই, এ কথা উল্লেখ করেছেন। কুৎসিতভাবে অমনটা করে বলা কোনো আইনজীবীর মতো শিক্ষিত মানুষের শোভা পায় না, কিন্তু তিনি তো তিনি। এর আগে তিনি আমাদের প্রাক্তন রাজ্যপাল বা বর্তমান উপরাষ্ট্রপতি সম্পর্কেও এমন কদর্য মুখভঙ্গি করেছেন। তার ওটা অভ্যেস, তার ওটা চরিত্র। মানুষ কথা বললে বোঝা যায় তার চরিত্র কি। আমি অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য বাংলা এবং ইংরেজি শুনেছি। না, তিনি সুবক্তা নন। সত্যই বলেছেন কল্যাণবাবু, তিনি সুবক্তা নন। এবং ইংরাজিতেও তিনি খুব সড়গড় স্বচ্ছন্দ নন। বরং বলতে হয় যে তিনি কিঞ্চিত দুর্বল। একজন ইংরেজি শিক্ষক হিসেবে 43 বছর শিক্ষকতা করে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি, আমি যদি কোনো মঞ্চে উঠে ইংরাজিতে ভাষণ দিই, আমি যে বলতে পারবো তা তিনি বলতে পারবেন না। আমি তার বক্তব্য শুনেছি, দেখেছি। যদিও হাইকোর্টে বাংলায় সাধারণত কোনো কেস মুভ করা হয় না, আর্গুমেন্ট হয় না, সাধারণত ইংরেজিতেই হয়, ফলে তার দক্ষতা থাকা উচিত ছিল। কিন্তু এই ইংরেজি বলতে না পারাকে আমি কোনো দুর্বলতা বলে মনে করছি না। ইচ্ছে করলে ওই চেয়ারে বসে, হাইকোর্টের চেয়ারে বসে তিনি ঘোষণা করতেই পারেন যে আমার আদালতে আসতে গেলে, এখানে আর্গুমেন্ট করতে গেলে, এখানে প্লিড করতে গেলে আপনাকে মাতৃভাষা দিয়ে করতে হবে, এটা বাংলা, পশ্চিম বাংলা। ইংরেজি বলবেন না এখানে, অনিবার্য না হলে ইংরেজি বলবেন না। আইনের কিছু ভাষা ইংরেজিতে বলতে হয়, সেটুকু বলবেন, কিন্তু তার বেশি কিছু নয়। উদাহরণস্বরূপ আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড, এর বাংলা বলা খুব মুশকিল। তো সুতরাং সেইটুকু ছাড়া বাংলায় বলবেন তিনি বলতেই পারতেন, এবং যদি বলতেন তার পক্ষে খুব সম্মানের হতো। কিন্তু তিনি তা বলেননি কখনো। আমি দেখেছি তার ইংরেজি ভালো নয়, এবং তিনি খুব ভালো স্পিকারও নন।
যদিও বিচারকের কাজ স্পিচ দেওয়া নয়, বিচারকের কাজ ভাবনা চিন্তা করা, বিচার করা, রায় দেওয়া, স্পিচ দেওয়া নয়। 2 নম্বর, তাকে যে বলা হয়েছে তিনি বামপন্থী, তার কারণ তিনি নিজে। তিনি বিচারকের আসনে বসে এমন কিছু কথাবার্তা বলে বসেছেন, আপনারা সবাই জানেন কি বলে বসেছেন। আমি 2-1টা উদাহরণ দিই। ধেড়ে ইঁদুরকে ধরতে হবে, ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দেব, এসব বিচারপতির কথা নয়। বিচারপতি ব্যক্তি মন্তব্য করেন না, তিনি রায় দেন চুপচাপ, কারণ তার চোখ বন্ধ, পট্টি দেওয়া আছে, ফলে কাকে তিনি বলছেন তিনি এসব দেখতে পান না। কিন্তু তিনি এগুলো বলে বারবার নিজের অপমানিত হওয়ার পথ প্রশস্ত করেছেন। আমি সেই সময় থেকেই, যবে থেকে তিনি এই ধরনের বক্তব্য বলা শুরু করেছেন, আমি সেই সময় থেকে বলেছি, আমার পরিবারে বলেছি, যে এই লোকটা কি হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্য? এইসব কথাবার্তা কেন বলছে? এগুলো তো কোনো দল বলবে, কোনো রাজনৈতিক নেতা বলবে এই সমস্ত। উনি তো বিচারপতি, এবং হাইকোর্টের বিচারপতি, জজ কোর্টের নয়, ম্যাজিস্ট্রেট কোর্টের নয়। উনি এরকম বলছেন কেন? তার ফলে তার উপর রাজনৈতিক দলের ক্রোধ, ক্ষোভ জেগে ওঠা স্বাভাবিক। এই পথ তিনিই কেটেছেন, তিনিই তৈরি করেছেন, এবং তিনি যখন যখন মন্তব্য করেছেন রায় দিতে গিয়ে, কিছু কিছু ছোট ছোট বক্তব্য তাকে রাখতে হয়, সেই বক্তব্য যখন রেখেছেন, তার কথার মধ্যে বারংবার এমন কথা প্রকাশ পেয়েছে যে তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থনে কথা বলছেন, কিন্তু সত্যি তিনি বলেননি। আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি তিনি এমনটা করে বলেননি, কিন্তু তিনি কথাটা বলেছেন। কথা বলে একজন, ভেবে নেওয়ার কাজ তো সবার। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভেবে নেয়, আমরাও ভেবে নিয়েছি যে এরকম কথা বলছেন কেন। এমনকি চট করে তিনি একটি সংবাদ মাধ্যমে গিয়ে একটি সাক্ষাৎকার দিলেন, লম্বা সাক্ষাৎকার, বিতর্কিত সাক্ষাৎকার। কোনো অন্যায় হয়তো নয়, কিন্তু একজন বিচারপতি এমন সাক্ষাৎকার দিলে তার নিজেরই ক্ষতি হয়, এটা তিনি বোঝেননি। ফলে তাকে আমি খুব বিবেচক এবং বুদ্ধিমানও বলতে পারছি না। তার যা কিছু প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, ওই ন্যায়ালয়ে, তার বাইরে নয়। কিন্তু বাইরে এসেও তিনি কথা বলেছেন। সে কথাগুলো আমি সে সময় মোটেই পছন্দ করিনি, যদিও আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, সাধারণ নাগরিক হিসেবে। কারণ আমি আমার বাবাকে 25 বছর ডিপার্টমেন্টে চাকরি করতে দেখেছি, মানে পুলিশ ডিপার্টমেন্টে। তার আমি পুলিশের ভাত খেয়েছি, আমি পুলিশ সম্পর্কে জানি। তারপর তিনি পদত্যাগ করে স্বেচ্ছা অবসর নিয়ে আইনজীবিকা শুরু করেন, অ্যাডভোকেট। আমি আইনেরও ভাত খেয়েছি। আমি আদালত, আইনজীবী সম্পর্কে কিছু জ্ঞান রাখি। আমি কোনো আইনজীবীকে এমন এমন কথা বলতে কখনো শুনিনি। তাকে পক্ষপাত দুষ্ট বলে মনে হয়েছে। এবং আজ তিনি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেননি। আজকেও তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, এমন সাক্ষাৎকার দিচ্ছেন যা থেকে একদম বোঝা যায় না যে তিনি কোনো সময় মান্যবর বিচারপতি ছিলেন। মনে হয় তিনি একজন রাজনৈতিক কর্মী। তার কথাবার্তাগুলো অত্যন্ত সস্তা, বাজারি কথাবার্তা। আমি উদাহরণ দিতে পারি, আমি নিশ্চয়ই উদাহরণ দিতে পারি। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করতে গেলেই তিনি বলছেন, কে সে, কি ব্যাপার? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না চেনা তো কথা নয়,
কারণ তিনি তো আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটা অঞ্চলের সাংসদ, সরকারে কেউ নন, কিন্তু তিনি তো সাংসদ। তাকে তো পশ্চিমবঙ্গের নাগরিক ভোট দিয়ে সাংসদ বানিয়েছে। ফলে তাকে চিনি না বললে তো তোমার অজ্ঞতা। আমি তো চিনি, তুমি চেনো না কেন? হ্যাঁ, তুমি আদালতের চোখ থেকে চেনো না হতে পারে, তুমি তো এখন আর বিচারপতি নও, তুমি তো এখন নিচে নেমে এসেছো। তুমি তোমার রাজ্যের সাংসদকে চেনো না যে তুমি ডায়মন্ড হারবারের সাংসদ? এটা বললে হবে? সস্তা কথা হয়ে যাচ্ছে। এই লোকটিকে এত সস্তা দেখতে আমরা কেউ চাই না। এখনো তার বুদ্ধিদীপ্ত হওয়া সময় আছে, সুযোগ আছে। তাকে যে সমস্ত প্রশ্ন এখন করা হচ্ছে তিনি তার উত্তর দিচ্ছেন খুব বোকা বোকা। আমার কাছে বোকা বোকা লেগেছে। আপনি তো মনে করবেন যে কি ব্যাপার, আপনি এমন কে যে উনি একজন বিচারপতি ছিলেন, অত বড় পদ, অত শিক্ষিত, তিনি বোকা বোকা, আপনি বুদ্ধিমান। আমি একজন নাগরিক, সিনিয়র সিটিজেন, বোকা বোকা বলার অধিকার আমার আছে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তাকে সাংবাদিক প্রশ্ন করছে, আপনি কমিউনিস্ট পার্টিতে নাম লেখালেন না কেন? আপনি কংগ্রেস দলে নাম লেখালেন না কেন? আপনি বিজেপিতে নাম লেখালেন কেন? তিনি ভেঙে ভেঙে উত্তর দিচ্ছেন। কোনো উচ্চ পদমর্যাদার মানুষ এত ভেঙে উত্তর দেন? তার কি এই উত্তর দেওয়া উচিত ছিল না যে আমি যে রাজনৈতিক দলে যাব বলে বলছি সেদিকে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দল? উত্তর হবে না। যদি তা না হয় তাহলে আমি সেখানে যোগদান করছি কেন? কেন প্রশ্ন উঠছে কেন? তাহলে তো আমি তৃণমূলে যোগ দিলেও তো আপনারা বলবেন কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি মনে করেছি, এটা প্রশ্ন করছেন কেন? আমার কি স্বাধীনতা নেই আমি একটা রাজনৈতিক দলে যোগ দেব, আমি রাজনৈতিক কর্মী হব? এটা কোনো প্রশ্ন? উনি এইসব কথা বলেননি। উনি ক্ল্যারিফাই করছেন কেন বামফ্রন্টে যাননি, কেন কংগ্রেসে যাননি, কেন তৃণমূলে যাবেন না, কেন তিনি বিজেপিতে যাবেন। আমার মনে হয়েছে বুদ্ধির ঘাটতি আছে। ঠিকঠাক কথা বলতে উনি জানেন না, এবং কখনো ঠিকঠাক কথা তিনি আদালতে বসেও বলেননি। কিন্তু তার রায় আমার পছন্দ। এত প্রম্পট, এত তাৎক্ষণিক, এত রিজু, এত সৎ, এত সোজা পথের রায় আমার পছন্দ হয়েছে এই কারণে যে তার রায়গুলোকে অধিকাংশই আদালত গ্রহণ করেছে, পরিত্যাগ করেনি, প্রত্যাখ্যান করেনি, নেতিবাচক করে দেয়নি, খারিজ করে দেয়নি। তাহলে তিনি যে রায়গুলো দিয়েছিলেন আদালতে বসে, 17 নম্বর ঘর যে রায় দিয়েছিল সে রায়গুলো আইনসম্মত ছিল, কোনো দল সম্মত নয়, কোনো দলের পক্ষপাত তিনি করেননি, এটা স্পষ্ট। তাই এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। আমার মনে হয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে অনেক সংযত হতে হবে, অনেক মিতভাষ হতে হবে, অনেক সাবধান হতে হবে এবং আত্মমর্যাদা রক্ষা করতে হবে। তিনি যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হতেই পারেন, লোকসভার প্রাক্কালে যেতে পারেন, ভোটে আমি লড়ব যেতে পারেন, টিকিট পেলে তিনি সাংসদের পদের জন্য যুদ্ধে নামতে পারেন। তার স্বাধীনতা, তার নিজের রুচির বিষয়। এখানে তার কে আটকাবে? কে প্রশ্ন তুলছে বিষয়ে? সাংবাদিক বোকা বোকা প্রশ্ন করছে এবং তিনি বোকা বোকা উত্তর দিচ্ছেন। আমি দেখে আসছি একের পর এক, শুনছি বসে বসে, এবং এখনও তিনি সেই সব মন্তব্য করছেন যে মন্তব্যগুলো একেবারে খুবই সস্তা, খুবই বাজারে মন্তব্য। কল্যাণ ব্যানার্জি নামক আইনজীবী যেসব কথাবার্তা বলবেন তাই কি অভিজিৎ গাঙ্গুলি বলবেন? বলা উচিত হবে সম্ভবত,
না, সম্ভবত না। তাকে আমরা অন্য চোখে দেখি। এমনকি তার আর একটা ত্রুটির কথা আমি উল্লেখ করব, যতদিন তিনি বিচারক ছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি জনগণকে মিট করেছেন, সবাই তাকে ভগবান ভগবান বলে সম্ভাষণ করেছে, একটি দিনও তিনি বলেননি যে এসব কথা কেন বলছেন, আমি কোনো ভগবান নই, আমি একজন মানুষ, আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, এখন আমি অভিজিৎ গাঙ্গুলি, এখন বিচারপতি নই, বিচারপতি আমি হাইকোর্টে, এখানে নই, আপনারা ভগবান করে ডাকবেন না। আপনারা আজ যদি আমাকে ভগবান বলেন, কালকে আপনার শয়তান বলতে দ্বিধা করবেন না, কারণ আমি ভগবান নই। মানুষের যা কর্তব্য, বিচারপতির যা কর্তব্য, আমি তাই করেছি, এখানে ভগবানের কোনো প্রশ্ন নেই। তিনি একবারও বলেননি। তিনি যখনই জনগণকে মিট করেছেন, যখনই সাংবাদিককে মিট করেছেন, তিনি লাইম লাইটে থাকার চেষ্টা করেছেন, ক্যামেরায় থাকার চেষ্টা করেছেন, প্রচারে থাকার চেষ্টা করেছেন। তিনি অনেকটা রাজনৈতিক কর্মীর মতো আচার আচরণ করেছেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। যদিও আমি বিচারপতি হিসেবে, প্রাক্তন বিচারপতি হিসেবে, 17 নম্বর ঘরে বসা একজন বিচারপতি হিসেবে আমি তাকে সম্মান করি। তিনি দুর্নীতির সঙ্গে চুরির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি চাকরি ছেড়ে রাজনীতিতে এলেন কেন? তিনি যে যুক্তি দিয়েছেন, এটা কোনো যুক্তি? যে রাজনৈতিক দলটি তৃণমূল কংগ্রেসকে, তিনি বলছেন এটা যাত্রা পার্টি, আর তাদের যাত্রাপালা হলো মা, মাটি, মানুষ। সেই রাজনৈতিক দলের কোনো এক নেতার আহ্বানে, যে নেতা তাকে বলেছিল এখানে বসে বড় বড় কথা বলছেন, মাঠে নামুন, যুদ্ধ করে দেখান, তিনি তার আহ্বানে এসে অমনি রাজনীতিতে যুক্ত হলেন। যে দলকে তিনি বলেন যাত্রা পার্টি, সেই দলের কোনো একজন তথাকথিত নেতার কথায় তিনি অনুপ্রাণিত হয়ে তিনি এলেন রাজনীতিতে। এটা কোনো প্রশ্ন? এটা কোনো কথা? আমি এখানেই মনে করি অভিজিৎ গাঙ্গুলি বুদ্ধিমান মানুষ নন, খুবই বোকা। আর বোধ হয় বোকা বলেই তিনি এই সিদ্ধান্তটি নিলেন। তার, আমি জানি, আপনারাও জানেন, তিনি যে সুঠাম রিজু সিদ্ধান্ত নিচ্ছিলেন, তার সিদ্ধান্তগুলো নিতে বিলম্বিত হচ্ছিল। বারবার করে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে তার বিরুদ্ধে যুদ্ধ করছিল। জানি, আমরা রাজ্য সরকারকে দুষছি, মনে মনে দুষছি, অভিশাপ দিচ্ছি, অভিসম্পাত দিচ্ছি, শেষ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, আমাদের অর্থে সর্বনাশ করছো। আমি জানি তার এই রায়গুলো নিতে এবং কার্যকরী করতে বিলম্বিত হচ্ছিল, কিন্তু তিনি কি আজ যে পথে এলেন, তিনি কি ততটুকু রায় দিতে পারবেন, ততটুকু মঙ্গল মানুষের করতে পারবেন যতটুকু তিনি 17 নম্বর ঘরে বসে করতে পারছিলেন? বোধহয় পারবেন না। তিনি একটা সিস্টেমে চলে এলেন, পলিটিক্যাল সিস্টেম। এবং আমরা জানি, সাধারণ মানুষ জানে, ভারতীয় জনতা পার্টি হোক, কি কংগ্রেস পার্টি হোক, কি কমিউনিস্ট পার্টি হোক, কি তৃণমূল কংগ্রেস হোক, সব করাপ্টেড। আমরা সকলকে দেখে নিয়েছি, সমস্ত রাজনৈতিক দলকে আমরা দেখে নিয়েছি, প্রত্যেকে চোর এবং দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তা আমাদের দু একজন পৃথক থাকতে পারেন। আমরা কোনো রাজনৈতিক দলের নেতাকে দেশপ্রেমিক বলি না, সৎ বলি না, খোদ জয়প্রকাশ নারায়ণকেও বলি না। আর এরা তো কোন ছাড়? এই জগতে একজন বিচারকের আশা কি সঙ্গত? একজন বুদ্ধিমান মানুষের আশা কি সঙ্গত? তিনি বলেছেন বৃহত্তর জগতে তিনি কাজ করবেন। বৃহত্তর জগতের কাজ তো শুরু করে দিয়েছেন ব্যক্তিগত জীবনে। তিনি যে মাইনে পেতেন, যে বেতন পেতেন, তার বহু অংশ তিনি সামাজিক কাজে ব্যয় করতেন। এই তো বৃহত্তর জগৎ। রাজনীতিতে এসে তিনি কিছু করতে পারবেন? ভারতীয় জনতা পার্টিতে এসে তিনি কিছু করতে পারবেন? এটা একটা সিস্টেম। এমন সিস্টেমে তিনি ঢুকলেন
যে একজন ব্যক্তির পক্ষে সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, একথা সত্যি, একথা সত্যি। আমি যদি বারবার এই কথা বলি যে তার মতো মানুষ বা আমার মতো মানুষ রাজনীতিতে আসা ঠিক নয়, সমীচীন নয়, উচিত নয়, বোকামো, মূর্খামি যদি বলি, তাহলে রাজনীতিটা দুর্নীতিগ্রস্ত মানুষদেরই আস্তানা হয়ে যাবে, হয়ে গেছে। আমরা এখানে যুক্ত হই না, দলে দলে যুক্ত হই না, তাই হয়তো এটা দুর্নীতির আখড়া হয়ে গেছে। যে সংসদকে এক সময় নকশালরা বলতো শুয়োরের খোঁয়ার, রাজনৈতিক দলগুলো সব শুয়োরের খোঁয়ার হয়ে গেছে। আমরা জানি, সাধারণ লোক মানে, কেউ কথা বলে, কেউ কথা বলে না। সেই জগতে প্রবেশ করে উনি কি ঠিক কাজ করলেন? এটা কি একটা মূর্খামি হলো না? আমার এরকম মনে হয়েছে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে। ভুল স্থানে পদার্পণ করলেন। মঙ্গলে ইচ্ছা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। যথা ইচ্ছা তথা যাওয়া যায় না। কোথায় পা দেব, কবে পা দেব, কখন পা দেব, কেন পা দেব, সাবধানে ভাবতে হয়। ক বাবু যে জন্যে পা দেবেন, আমি সেজন্য খ বাবু দেব না। ভাবা উচিত ছিল 3 বার, ভাবেননি। আজ এই পর্যন্ত। নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আজকে বিদায় নিচ্ছি। এটা হঠাৎ আমি এসেছি, আমি জানি না আপনারা কে কী মনে করছেন। আমি অনুরোধ করব, আজকের বাজে কথা ছেঁড়া বার্তা, যে কথাবার্তা হলো, দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পৌঁছে দেবেন আরও মানুষের দরবারে। আমি চাই আমার কথাগুলো যদি কারোর সঙ্গে মেলে, যেন তিনি আনন্দ পান যে আমরা একই রকম ভাবছি। নমস্কার।